নমস্কার বন্ধুরা, আজ আমি আবার নিয়ে এলাম তোমাদের পছন্দের অন্যতম রহস্যভেদী কিরিটি রায়কে, যাকে সৃষ্টি করেছিলেন ডক্টর নেহার রঞ্জন গুপ্ত, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1911 সালের 6ই জুন এবং তার মহাপ্রয়াণ ঘটে 1986 সালের 20শে ফেব্রুয়ারি। আজ আমার সংগৃহীত বইটির প্রকাশনার দায়িত্বে ছিলেন অমর সাহিত্য প্রকাশন। এদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা নিবেদন করে শুরু করছি আজকের গল্প, বসন্তের দিন, শীতের রাত্রি। আজ থাকলো প্রথম পর্ব। বিস্ময়ের যেন আর অবধি ছিল না, বিশেষ করে ওদের দুজনকে, কৃষ্ণ মৈত্র আর বিনতা মল্লিককে জানত যারা, তাদের সত্যিই যেন বিস্ময়ের অবধি ছিল না। বছর দেড়েক আগে যেদিন সংবাদপত্রে পাশাপাশি ছবি দিয়ে সংবাদটা প্রকাশিত হয়েছিল, উইং কমান্ডার রথিন চৌধুরীর সঙ্গে বিনতা মল্লিকের বিয়ের ব্যাপারটা, অথচ ওদের কৃষ্ণ মৈত্র ও বিনতা মল্লিকের এক আধ দিনের আলাপ বা পরিচয় মাত্র তো নয়, দীর্ঘ 5 বছরের আলাপ থেকে একটু একটু করে ক্রমশ ওদের মধ্যে যে ঘনিষ্ঠতা গড়ে উঠেছিল, তাতে করে ওরা যে একদিন পরস্পর বিবাহ সূত্রে আবদ্ধ হয়ে সেই ঘনিষ্ঠতাকে চিরস্থায়ী করবে, সকলে যেন স্বতঃসিদ্ধভাবেই ধরে নিয়েছিল সেটা। কিন্তু তা হলো না। বিনতা মল্লিকের বিয়ে হয়ে গেল উইং কমান্ডার রথিন চৌধুরীর সঙ্গে। মাটির নিচে অন্ধকারে বীজের গর্ভ হতে কিভাবে অঙ্কুরোদ্গম হয়েছে, সেটা কৃষ্ণমৈত্র জানতে পারেনি বুঝি সেদিন। তাই তার বন্ধুরা বা পরিচিত জনেরাও জানত না যে ওই দিন সংবাদপত্রে প্রকাশিত পাশাপাশি ছবি দিয়ে উইং কমান্ডার রথিন চৌধুরী ও বিনতা মল্লিকের বিবাহের সংবাদটা কৃষ্ণমৈত্রকে বিস্ময় কতখানি স্তব্ধ করে দিয়েছিল। শুধু কি বিস্ময়ই, আর কি কিছু ছিল না সেদিন কৃষ্ণমৈত্রের মনের মধ্যে? আর কোনো কথা কি ওই মুহূর্তে তার মনের মধ্যে উদয় হয়নি? ঘুম ভাঙার পর ভৃত্য সাধু স্মরণের এগিয়ে দেওয়া চায়ের কাপটা হাতে নিতে নিতে যেমন প্রত্যহ সকালে সামনের নিচু টুলটা থেকে সংবাদপত্রটা টেনে নিয়ে চোখ বুলায়, তেমনি চোখ বুলাতে গিয়েই দ্বিতীয় পৃষ্ঠায় যেন তার দু চোখের দৃষ্টি একেবারে আটকে গেল। পাশাপাশি দুটো ছবি আর নিচে ছোট একটি সংবাদ, সংক্ষিপ্ত সংবাদ। গতকাল 27শে জানুয়ারি উইং কমান্ডার রথিন চৌধুরীর সঙ্গে বিনতা মল্লিকের রেজিস্ট্রি করে বিবাহ হয়ে গিয়েছে। আবার নতুন করে পড়ল সংবাদটা কৃষ্ণমৈত্র। সংবাদটার মধ্যে কোনো ভুল নেই তো? কিন্তু সংবাদটার মধ্যে ভুল থাকলেও পাশাপাশি যে ছবি দুটো বের হয়েছে তার মধ্যে তো কোনো ভুলই নেই। দুজনাই তার অতি পরিচিত, তাদের চিনতেও তাই তার ভুল হওয়ার কথা নয়। একজন তার বহুকালের বন্ধু উইং কমান্ডার রথিন চৌধুরী, আর অন্যজন বিনতা মল্লিক, যাকে সে আজ অতি ঘনিষ্ঠভাবে দীর্ঘ 5 বছর ধরে চেনে, এবং যে ছিল তার বাগদত্তা। শুধুই কি বাগদত্তা, কত স্বপ্নই না দেখেছে দুজনা দুজনকে নিয়ে। সায়েন্টিস্ট কৃষ্ণ মৈত্র, রসায়নের ছাত্র, রসায়ন নিয়েই তার গবেষণা, বছর 3 আগে ডক্টরেট পেয়েছে। ডক্টর কৃষ্ণ মৈত্র। বিয়েটা হয়ে ওঠেনি তাদের, কারণ গত 2টি বছর কৃষ্ণ তার নতুন এক গবেষণা নিয়ে অত্যন্ত ব্যস্ত ছিল বলে। তারপর ডক্টরেট পাওয়ার পর ভাবছিল না, আর দেরি নয়, এবং মনে মনে কিছুদিন ধরেই ভাবছিল এবারে ব্যাপারটা সে চুকিয়ে ফেলবে। বিনতাও এই সময় মধ্যে মধ্যে তাগাদা দিয়েছে, কবে আর আমরা বিয়ে করব কৃষ্ণ? একদিন বিয়ে আমরা করবই ঠিক যেন, কৃষ্ণ জবাবে বলেছে। বিনতা মৃদু হেসে বলেছে, তোমার 33 হলো, আমার 30। কৃষ্ণ বলেছে, বয়সের ঠিকুজি দিয়ে কি হবে বিনতা? বয়সের তো বিয়ে হবে না, বিয়ে হবে আমাদের।
সেই বিনতা, বিনতা মল্লিক। ব্যাপারটা আগাগোড়া একটা রসিকতা নয় তো? কারণ রথিনেরও অজানা ছিল না তার ও বিনতা মল্লিকের পরস্পরের মধ্যে সম্পর্কের কথাটা। কিন্তু সংবাদটা যে মিথ্যা নয়, রসিকতাও নয়, মর্মান্তিক সত্য, সেটা জানা গেল মিনিট কয়েক পরেই, যখন ঠিক শিওরের পাশে সামনের ছোট টুলটার ওপর রক্ষিত ফোনটা বেজে উঠল স্তব্ধতা ভঙ্গ করে। হাত বাড়িয়ে কেমন যেন অন্যমনস্ক শিথিল ভঙ্গিতে কৃষ্ণমৈত্র ফোনের রিসিভারটা তুলে নিল। হ্যালো। ওপাশ থেকে সেই চির পরিচিত নারী কণ্ঠ ভেসে এলো, যা বহুবার এর আগেও ভেসে এসেছে। যে কণ্ঠস্বরকে চিনতে তার এতটুকু দেরি হয়নি কখনো কোনো দিন আজ পর্যন্ত। কে? কৃষ্ণ? হ্যাঁ। বোঝা গলায় কোনো মতে সাড়া দেয় ফোনের অন্য প্রান্তে বিনতার ডাকে। কৃষ্ণ মৈত্র। তারপর বিমূঢ়ের মতো রিসিভারটা হাতে ধরেই বসে থাকে। মুহূর্তের জন্য ক্ষণিক স্তব্ধতা তারের তরঙ্গে। তারপরেই আবার বিনতার গলার স্বর শোনা যায়। আমি বিনতা, রথিনের বালিগঞ্জ সার্কুলার রোডের ফ্ল্যাট থেকে কথা বলছি। হঠাৎ যেন কৃষ্ণমৈত্র নিজের মধ্যে ফিরে আসে, বলে, কনগ্রাচুলেশনস টু বোথ অফ ইউ। বলেই ফোনের রিসিভারটা নামিয়ে রাখতে যাচ্ছিল কৃষ্ণমৈত্র, কিন্তু বিনতার গলা আবার ভেসে এলো। শোনো, শোনো রথিন, তোমার বন্ধু তোমার সঙ্গে কথা বলতে চায়। সেখানে পাশেই বসে আছে। বাহ, তুমি বলো। না না, তুমি বলো। এই, কি হচ্ছে? বিনতার হাসির শব্দটা এতদিন যা তার কানে মধু বর্ষণ করেছে, জলতরঙ্গের মতো স্বর তুলেছে, আজ সেই হাসির শব্দটাই যেন বিনতার একঝাঁক ধারালো ছুরির ফলার মতো তার কানের পর্দায় তীক্ষ্ণ আঘাত হানল। কয়েকটা মুহূর্ত চুপ করে থেকে বললে, রথিনকে আমার হয়েই তুমি কনগ্রাচুলেশনসটা দিয়ে দিও বিনতা। বলে সঙ্গে সঙ্গে রিসিভারটা নামিয়ে রাখলো কৃষ্ণমৈত্র। কোনো অনুতাপ নয়, লজ্জা বা ক্ষমাভিক্ষাও নয়, ব্যাপারটা যেন অত্যন্ত সাধারণ। সংবাদটার মধ্যে যেন কোনো বিস্ময় বা চমকই নেই। এমনিভাবেই যেন জানিয়ে দিল সংবাদটা বিনতা মল্লিক তাকে। অথচ গত পরশু সন্ধ্যায় তো বিনতার সঙ্গে কৃষ্ণর মার্কেটে দেখা হয়েছিল একটা কসমেটিক্সের দোকানে। শোকেসের সামনে দাঁড়িয়ে কৃষ্ণমৈত্র একটা বিদেশি পারফিউম কিনছিল। আর 4 দিন বাদে, অর্থাৎ 28শে জানুয়ারি বিনতার জন্মদিন। পরে কথায় কথায় সেদিন জেনেছিল কৃষ্ণ। এখন মনে হচ্ছে নতুন ধরনের অচেনা একটা পারফিউমের গন্ধ খুঁজছিল কৃষ্ণ, বিনতার চমক লাগাবার জন্য বোধহয়। হঠাৎ রথিনের কণ্ঠস্বরে ফিরে তাকায় কৃষ্ণ। রথিন একা নয়, তার পাশে তার বিনতাও। কি ব্যাপার তোমরা? কৃষ্ণমৈত্র শুধিয়েছিল কিছুটা বোধহয় কৌতূহলে। বিনতায় সলজ্জ মৃদু হাস্যে বলেছিল, দেখো না, তোমার বন্ধু রথিন ছাড়ল না। কি সব কসমেটিক্স কিনবে, তাই আমাকে গিয়ে হোস্টেল থেকে তুলে নিয়ে এসেছে। আমাকে নাকি পছন্দ করে দিতে হবে। এখন মনে হচ্ছে কৃষ্ণর সেদিনকার সওদা ছিল তাদের আসন্ন বিবাহের, কারণ তখন নিশ্চয়ই সবকিছু ওদের মধ্যে স্থির হয়ে গিয়েছিল। কৃষ্ণমৈত্রের ভাবনা ছেদ পড়ল। এবার টেলিফোনটা ক্রিং ক্রিং করে বেজে উঠল। কৃষ্ণমৈত্র কেমন যেন বোবা দৃষ্টিতে চেয়ে আছে ফোনটার দিকে। ফোনটা বেজে চলেছে, বাজছে ফোনটা থেকে থেকে, ক্রিং ক্রিং ক্রিং। আবার শেষ পর্যন্ত হাত বাড়িয়েই দিতে হলো কৃষ্ণকে, কারণ ওই সময় ভৃত্য সাধুচরণ এসে ঢুকেছিল ঘরে চায়ের কাপটা নিয়ে যাওয়ার জন্য। মুঠো করে কাপ ধরে বা হাত দিয়ে ফোনের রিসিভারটা ধরে কৃষ্ণমৈত্র বসে আছে তখনও। চা খাননি তো? চা কি ঠান্ডা হয়ে গিয়েছিল বাবু? ভৃত্য সাধুচরণ শুধায়। না। চা খাবেন না? যা, 1 কাপ কফি করে নিয়ে আয়। সাধুচরণ চায়ের কাপটা নিয়ে চলে যায়। হাতে ফোনের রিসিভারটা কৃষ্ণমৈত্রের। একটা অস্পষ্ট গলার স্বর শোনা যাচ্ছে। হ্যালো, হ্যালো। ধীরে ধীরে রিসিভারটা তুলে নিল কানের পাশে কৃষ্ণমৈত্র। হ্যালো। কে? কৃষ্ণ? আমি রথিন। কি খবর রথিন?
আজ গ্র্যান্ডে একটা পার্টি দিচ্ছি, কি জানিস? এমন হঠাৎ ডিসিশনটা নিলাম যে মানে ব্যাপারটা। রতিনকে শান্ত গলায় থামিয়ে দিয়ে কৃষ্ণ বলল, অত আমতা আমতা করছিস কেন রতিন? বিনতা তোকে আমার কনগ্রাচুলেশন জানায়নি? কৃষ্ণ, তুই বিশ্বাস কর। রথিন বলবার চেষ্টা করে। কি? আমি নিজেও প্রথমটা বুঝতে পারিনি ওকে আমি এত ভালোবেসে ফেলেছি। ভালোবাসাটা তো অপরাধ নয়। না না, তা নয়। মানে যখন বুঝলাম ওকে না পেলে জীবনটাই আমার অর্থহীন হয়ে যাবে। আমাকে জানালে নিশ্চয়ই তোদের আমি বাধা দিতাম না রে রথিন। শান্ত গলায় ধীরে ধীরে কথাগুলো বলে গেল কৃষ্ণ মৈত্র। জানি জানি, তুই হয়তো বাধা দিতিস না, কিন্তু কেমন করে তোকে কথাটা বলতাম, যেমন করে এই মুহূর্তে বলছিস। আবার শান্ত গলায় ধীরে ধীরে কথাগুলো বললে কৃষ্ণ মৈত্র। গলার স্বরে তার কোনো উত্তেজনা নেই, নেই বিন্দুমাত্র চাঞ্চল্য। কৃষ্ণ, তুই হয়তো বিশ্বাস করবি না, 7 দিন আগেও বুঝতে পারিনি ওকে আমি এত ভালোবেসেছি। বুঝতে যখন পারলাম আমি যেন অন্ধ হয়ে গেলাম। কারো কথাই তখন আর। ওসব কথা থাক রথিন, পার্টির কথা কি বলছিলি বল। হ্যাঁ, আজকে গ্র্যান্ডলি একটা পার্টি দিচ্ছি, আসবি তো? এলে বুঝবো বন্ধুর এত বড় অপরাধটা বন্ধু হয়ে তুই সত্যিই ক্ষমা করেছিস। অপরাধ? অপরাধের এর মধ্যে কি আছে, বিশেষ করে তোর? নেই? কি বলছিস তুই? আমি। শোন, ওইসব ক্ষমা টমার কথা কখনো বলবি না আর। তাহলে তুই পার্টিতে আসবি তো? যাব। ঠিক, ঠিক বলছিস। আনন্দে যেন ফোনের অপর প্রান্তে চেঁচিয়ে ওঠে রথিন। হ্যাঁ যাব, বলে কৃষ্ণমৈত্র রথিনকে আর কিছু বলবার অবকাশ মাত্র না দিয়ে রিসিভারটা নামিয়ে রেখে দিল। সায়েন্স ল্যাবরেটরিতে গিয়ে সেদিন ঘন্টার পর ঘন্টা চলে যায়, কিন্তু একটুও কাজ করতে পারে না ডক্টর কৃষ্ণ মৈত্র। সবকিছু যেন কি এক অতুলান্ত শূন্যতায় ভরে গিয়েছে তখন। বিনতা, বিনতা শেষ পর্যন্ত তার সঙ্গে এমনটা করল। তবে কি এই 5 বছরে তাদের পরিচয়, ঘনিষ্ঠতা সব মিথ্যা? একটা খেলা, একটা অভিনয় মাত্র? তার মধ্যে কোনোদিন কোনো সত্যই ছিল না। আশ্চর্য। একটা মিথ্যাকে নিয়ে এমন করে কেউ কোনোদিন এতদিন ধরে এমন নিখুঁত অভিনয় করে যেতে পারে? ডক্টর মৈত্র। চমকে ফিরে তাকালো কৃষ্ণ মৈত্র। সামনেই তার সুনন্দা, সুনন্দা বিশ্বাস। বৎসরখানেক হলো তারই আন্ডারে রিসার্চ করছে। বয়স 26-27 হবে। সুনন্দার মতো দেহ সৌষ্ঠব সত্যি কৃষ্ণমৈত্রের কম চোখে পড়েছে। সুঠাম সুন্দর দেহের গড়ন। সুনন্দা কালো, তবু কেন যেন মনে হয় কৃষ্ণমৈত্রের একটা স্নিগ্ধ শান্ত প্রদীপের শিখা। প্রায় বৎসরখানেক হলো এমএসসি পাস করে রসায়নে তারই অধীনে রিসার্চ করছে একটা জটিল বিষয় নিয়ে। সুনন্দার অবশ্যই আরও একটা পরিচয় আছে কৃষ্ণমৈত্রের কাছে। তার একদা স্কুল কলেজের সহপাঠী সমীর বিশ্বাসের ছোট বোন ওই সুনন্দা। সমীরই একদিন ওকে এনে হাজির করেছিল কৃষ্ণমৈত্রের কাছে। কৃষ্ণ, এ আমার ছোট বোন সুনন্দা। নমস্কার। হাত তুলে কৃষ্ণ সুনন্দাকে নমস্কার জানিয়েছিল। নমস্কার কি, বাধা দিয়ে বলেছে সমীর বিশ্বাস। এই শুনু, পায়ে হাত দিয়ে প্রণাম কর। পায়ে হাত দিয়ে ঝুঁকে প্রণাম করতে গিয়েছিল সুনন্দা সেদিন, কিন্তু তাড়াতাড়ি পা সরিয়ে নিয়ে কৃষ্ণমিত্র বলে উঠেছিল, আরে আরে, এ কি, না না, ছি। তাতেও কিন্তু সুনন্দাকে নিবৃত্ত করা যায়নি। সে পা ছুঁয়ে প্রণাম করেছিল কৃষ্ণমৈত্রকে। সমীর বলেছিল, তোর আন্ডারে ও রিসার্চ করতে চায়। কিসের উপরে রিসার্চ করতে চান বলেছিল কৃষ্ণমৈত্র। বাধা দিয়ে সমীর আবার বলে, হ্যাঁ আপনি কি রে, শুনলি আমার ছোট বোন, ওকে তুই তুমি করেই কথা বলবি। তারপর রিসার্চের বিষয়টা শুনে কৃষ্ণমৈত্র খুব খুশি হয় এবং সুনন্দাকে উৎসাহ দেয়। কিছুদিন পর থেকেই সুনন্দা কাজ শুরু করে দেয়। সব ব্যবস্থা ডক্টর কৃষ্ণমৈত্রই করে দিয়েছিল। শান্ত ধীর স্বভাবের মেয়ে সুনন্দা এবং রিসার্চের ব্যাপারে সত্যি উৎসাহী এবং আগ্রহী। সুনন্দার হাতে একটা টেস্ট টিউব। সেটা দেখিয়ে সুনন্দা বলে,
যে ওরটা নিয়ে কাজ করছি তার মধ্যে বোধহয় অ্যালুমিনিয়ামে আছে ডক্টর মৈত্র। ঠিক আছে সুনন্দা, তুমি যেমন কাজ করছো করে যাও, কাল তোমার সঙ্গে আমি কথা বলবো। সুনন্দা কৃষ্ণ মৈত্র ও বিনতা মল্লিকের ব্যাপারটা জানতো এবং পরিচিত অন্য আরো 10 জনের মতো এও জানতো তারা পরস্পরকে দীর্ঘদিন ধরে ভালোবাসে এবং একদিন তাদের বিবাহ হবেই। তাছাড়া বিনতা মধ্যে মধ্যে আসতো ল্যাবরেটরিতে কৃষ্ণ মৈত্রের কাছে। বলা বাহুল্য, তাই সে ওই দিন প্রত্যুষে সংবাদপত্রে রথীন চৌধুরীর সঙ্গে বিনতা মল্লিকের বিবাহের ব্যাপারটা পড়ে রীতিমতো বিস্মৃতই হয়েছিল। ব্যাপারটা এমনি আকস্মিক ও অকল্পিত যে সুনন্দা ব্যাপারটার মাথা মুন্ডু যেন কিছুই বুঝে উঠতে পারেনি। তারপর ওই দিন নিয়মিত ল্যাবরেটরিতে এসে কাজ করতে করতে একসময় বুঝি সকালের কথাটা ভুলেই গিয়েছিল। নচেত ওই দিনই সে কৃষ্ণ মৈত্রের সামনে গিয়ে নিশ্চয়ই দাঁড়াতো না। কথাটা অনেক পরে একদিন বলেও ছিল সুনন্দা কৃষ্ণ মৈত্রকে। বলেছিল, তুমি সেদিন আমাকে কি ভেবেছিলে জানি না, কিন্তু বিশ্বাস করো ওই দিনকার সকালের সংবাদপত্রটার নিউজটার কথা আমার একদম মনেই ছিল না। জানি তা আমি সুনন্দা, বলেছিল জবাবে কৃষ্ণ মৈত্র। পাশাপাশি দিনের পর দিন কাজ করতে করতে কৃষ্ণ মৈত্রের প্রতি যে অসীম শ্রদ্ধাটা সুনন্দার সারাটা মন জুড়ে ছিল, সেই শ্রদ্ধাই কখন কেমন করে যে গভীর ভালোবাসায় পরিণত হয়েছে সে নিজেও বুঝতে পারেনি। এবং সুনন্দার মতো মেয়ের মুখ থেকে কোনোদিনই হয়তো সে কথাটা প্রকাশ পেত না যদি না বিনতা মল্লিক অকস্মাৎ রথীন চৌধুরীকে বিবাহ করে দূরে চলে যেত। কৃষ্ণ মৈত্রের দিকে তাকিয়ে সত্যি সেদিন কষ্ট হতো সুনন্দার। কেমন হাসি খুশি সরল আনন্দময় জ্ঞান তপস্বী মানুষটি কেমন যেন একেবারে বদলে গিয়েছে। কাজ করতে করতে তুচ্ছ তুচ্ছ ভুল করে বসে, সদাই কেমন যেন অন্যমনস্ক। সুনন্দা জানতো, বুঝতো সবই। কোথায় কোন আঘাত কৃষ্ণ মৈত্রকে অমন করে ফেলেছে, কি এক গভীর মমতায় তার মন আকুলি বিকলি করত। কিন্তু কি সে করতে পারে, কি সান্ত্বনা দিতে পারে সে কৃষ্ণ মৈত্রকে? কিন্তু একজনের প্রতি আর একজনের মমত্ব বোধ এমনি একটা বস্তু যে অজ্ঞাতেই যেন পরস্পরকে পরস্পরের দিকে টেনে নেয়, আর ঠিক সেইভাবেই দুজনের মধ্যে নিঃশব্দে একটা সম্পর্ক গড়ে উঠতে থাকে। সুনন্দা কাছে, আরও কাছে এগিয়ে যায়। শ্রদ্ধা তখন ভালোবাসায় রূপ নিচ্ছে একটু একটু করে। সে তো আরো অনেক পরের কথা, সে তো আর এক কাহিনী, তার আগের কাহিনী। প্রায় প্রত্যহই ফিরতে ফিরতে রাত হয়ে যেত। 9টার আগে তো কোনোদিনই ল্যাবরেটরি থেকে কাজ ছেড়ে ফিরে আসতো না কৃষ্ণ। সেদিন কিন্তু কৃষ্ণ মৈত্র বিকালেই ফিরে এলো গৃহে। ভৃত্য সাধুচরণ একটু বিস্মিতই হয়, জিজ্ঞাসা করে, চা দেবো বাবু? চা? হ্যাঁ, যা নিয়ে আয়। বকুল বাগানে যে দোতলা বাড়িটায় থাকতো কৃষ্ণ মৈত্র, সেটা তার পৈতৃক বাড়ি। যেবারে সে বিএসসি দেয় সেবারে বাবার মৃত্যু হয়। তারপর থেকে মা আর ছেলেই থাকতো বাড়িতে, মানে দোতলায় 4খানা ঘর নিয়ে। তার মধ্যে কোণের ঘরটার মধ্যে গড়ে নিয়েছিল তার নিজস্ব এক ল্যাবরেটরি। একধারে বড় একটা টেবিল, নানা ধরনের শিশি বোতল যন্ত্রপাতি, অন্যদিকে আলমারি ও র্যাক ভর্তি সব বই, মোটা মোটা বিলেত, আমেরিকা, জার্মানির সব সাইন্টিফিক জার্নাল। চিরদিনই একটু অগোছালো অন্যমনস্ক প্রকৃতির মানুষ কৃষ্ণ মৈত্র। কিন্তু মধ্যে মধ্যে বিনতা আসত, এসে সব গুছিয়ে দিত। কৃষ্ণ মৈত্র হাসত, বলতো, কেন পণ্যশ্রম করছো বিনতা, আবার দুদিনেই সব এলোমেলো হয়ে যাবে। বিনতা হেসে বলতো, বিনতা তো মরে যায়নি, আবার সে আসবে, আবার সব গুছিয়ে দিয়ে যাবে। মা সুধাময়ী বড় একটা ওই ঘরটা ঢুকতেন না। কতকটা যেন ওই বিনতার উপরেই ছেলের ভারটা তুলে দিয়েছিলেন। তার তো অজানা ছিল না ওদের পরস্পরের প্রতি পরস্পরের মনোভাবটা। তাই মধ্যে মধ্যে বলতেন, এবার তোদের বিয়েটা সেরে ফেল কৃষ্ণ। কেন বলে তোমা? কেন কি, বিয়ের বয়সেই বিয়ে করতে হয়, তাছাড়া তোদের বিয়ে হয়ে গেলে আমিও নিশ্চিন্ত হব। কাশি বাস করতে পারো, তাই না মা? ছেলে হাসতে হাসতে বলেছে। হ্যাঁ, মৃদু কণ্ঠে বলেছেন সুধাময়ী। বস্তুত কৃষ্ণ জানত মার আর সংসারে মন নেই। দিবারাত্র পুজো আচ্চা নিয়েই থাকেন তার বাবার মৃত্যুর পর থেকে। সংসার থেকে সুধাময়ী অনেক দূরে চলে গেছেন। ছেলে বলেছে, তবে কি মা আমার বিয়ের জন্যই তুমি সংসারে আজও পড়ে আছো? নয় তো কি। তাহলে যে কবে তোমার কাশিবাস হবে তা কেউ বলতে পারে না। তবে কি তোরা বিয়ে করবি না? করবো না কে বললে? তবে
করব, সময় হলেই করব। তার চাইতে এক কাজ করো মা, তোমার কাশি বাসের ব্যবস্থাই বরং আমি করে দিচ্ছি। তোকে এখানে এইভাবে একলা ফেলে তাতে কি হয়েছে? শ্রীমান সাধু সরণ তো আছে, একটু আধটু যা চুরি হাতটান আর মিথ্যা বলে তা করুক। ওটা বোধহয় ওর জন্মসূত্রেই পাওয়া, আমার তাতে করে কোনো অসুবিধা হবে না। তবু মা সুধাময়ী যেতে চাননি, কিন্তু কৃষ্ণ মাকে বুঝিয়ে সুঝিয়ে মাস 2 হলো কাশিতে রেখে এসেছে। বর্তমানে ও আর সাধুচরণ ছাড়া গৃহে কোনো তৃতীয় ব্যক্তি নেই। মা যতদিন ছিল গাড়িটা চালাবার জন্য একজন নেপালি ড্রাইভার ছিল। মা কাশিবাসিনী হওয়ার পর থেকে ড্রাইভারও তুলে দিয়েছে কৃষ্ণ, নিজেই গাড়ি চালায়। গাড়িটা ধোয়া মাছার জন্য একজন ক্লিনার আছে। নিচের তলাটা ভাড়া দেওয়া। ভাড়া থেকে ও নিজের উপার্জন থেকে যা আসে তার থেকে মায়ের খরচা দিয়ে কৃষ্ণ কোনো অভাব বোধ করে না। অন্যমনস্কভাবে কৃষ্ণ এসে ল্যাবরেটরি ঘরে ঢুকল। বাইরে সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে এসেছে। ঘরের মধ্যে তাই একটা আবছায়া অন্ধকার। সুইচ টিপে ঘরের আলোটা জ্বেলে দিল। কেমন যেন বিষণ্ণ ম্লান অসহায় দৃষ্টিতে ঘরের চারিদিকে একবার তাকালো। শেষ এসেছিল এ ঘরে 15 আগে বোধহয় বিনতা, এক রবিবার সায়াহ্নে। দুজনের সিনেমায় যাবার কথা ছিল সন্ধ্যার শোতে। বিনতাই বলেছিল সে টিকিট কেটে নিয়ে আসবে। ওই সময় নতুন একটা গবেষণার ব্যাপার নিয়ে কৃষ্ণ ব্যস্ত ছিল। বিনত এসে ঘরে ঢুকল। এই, আর কাজ করতে হবে না, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। কেন বলো তো? কথাটা বলে একটা টেস্ট টিউব বুনসেন বার্নারের ফ্লেমের উপর ধরে সেই দিকে স্থির দৃষ্টিতে চেয়ে থাকে কৃষ্ণ মৈত্র। কেন বলো তো মানে? যেতে হবে না, বিনতা বললে। কোথায়? বেশ, যা হোক, সিনেমায় যাওয়ার কথা না আজ আমাদের। বিনতা যেন কি বলতে যাচ্ছিল, বলা হলো না। কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকতে ডাকতে এক দীর্ঘদেহী বলিষ্ঠ যুবা ঘরের মধ্যে এসে প্রবেশ করলো ওই মুহূর্তে। কে? আরে রথি, কবে কবে এলি? আনন্দে উল্লসিত হয়ে ওঠে কৃষ্ণ মৈত্র। পরনে দামি স্যুট, টকটকে গৌর গাত্রবর্ণ, পিঙ্গল দুটো চোখের তারা, এক মাথা পিঙ্গল কোকড়া কোকড়া চুল ব্যাকব্রাশ করা, উন্নত নাসা, সরু চিবুক। ঘন্টা 2 আগে দমদম এয়ারপোর্টে নেমেছি, যুবকটি বললে। হাউ নাইস, ছুটিতে নিশ্চয়ই, বললে কৃষ্ণমিত্র। ঠিক তা নয়, 3-20 ছুটি নিয়ে চলে এলাম। বলতে বলতে রথিন আর চোখে তাকায় বিনতার দিকে। এবারে অনেক দিন পরে কলকাতায় এলি রথি? হ্যাঁ, প্রায় 20 বছর বাদে। কাশ্মীরে পোস্টিং হবার পর তো আর ছুটিই পাইনি। অনেক কষ্টে দিল্লিতে বদলি হয়ে এসেছি। তবে এবারে মধ্যে মধ্যে কলকাতায় আসতে পারবি বল? কৃষ্ণ সোৎসাহে বলল। হ্যাঁ, তা বোধহয় পারবো। বলতে বলতে রথিন আবার তাকালো আর চোখে বিনতার দিকে। কৃষ্ণ ওই সময় বললে, পরিচয় করিয়ে দিই। বিনতা, যার কথা তুমি বহুবার আমার মুখ থেকে শুনেছ, এই সেই আমার বহুদিনের বন্ধু, এয়ারফোর্সে আছে, উইং কমান্ডার রথিন চৌধুরী। আর রথি, এ হচ্ছে। বুঝেছি বুঝেছি, বলে ওঠে রথিন চৌধুরী। তোর হৃদয় অধিষ্ঠাত্রী বিনতা মল্লিক। কৃষ্ণ হাসল। কেমন করে বুঝলি? ওটা কি আর বুঝতে কষ্ট হয় রে? মাত্র 15 দিন। হ্যাঁ, 15 দিন আগেই সর্বপ্রথম ওদের পরিচয়। আর সে পরিচয় হয়েছিল ওদের কৃষ্ণর ওই ল্যাবরেটরি ঘরেই। মাত্র 15টা দিন, তার মধ্যে এমন কি ঘটে গেল যে সবকিছু ওলট পালট হয়ে গেল। যা ছিল এক প্রকার স্থির, তা একেবারে নাকচ হয়ে গেল। তাদের পরস্পরের 5 বছরের পরিচয়, ঘনিষ্ঠতাটা সব ভুলে গেল বিনতা। নিঃসংকোচে বিনতা গতকাল রথিনকে মাল্যদান করল। বাবু, সাধুচরণ এসে ঘরে ঢুকল, হাতে তার 1 কাপ চা। চা? রেখে যাও ওটা ওইখানে। সাধুচরণ চায়ের কাপটা লম্বা টেবিলটার উপর নামিয়ে রেখে চলে গেল। লম্বা টেবিলটার উপরে একটা মোটা কেমিস্ট্রির বই খোলা, পাশে একটা নোটবুকে কি সব অঙ্ক কষা, তার পাশে একটি টেস্ট টিউব স্ট্যান্ডে টেস্ট টিউব সব সাজানো। খাতাটার দিকে নজর পড়ল কৃষ্ণর। অর্থহীন কতগুলো কালির বিন্দুর মতো ছিটানো মনে হচ্ছে যেন অঙ্কগুলো। কি হবে আর গবেষণা দিয়ে? না, আর গবেষণা নয়,
আর কোনো গবেষণাতেই মন বোধহয় দিতে পারবে না কৃষ্ণ মৈত্র। তার পায়ের তলা থেকে এতদিনকার পরিচিত মাটিটাই যেন সরে গিয়েছে। কখনো কি ও কল্পনাও করতে পেরেছিল গত রাত্রেও এত বড় একটা বিস্ময় ওর জীবনে দেখা দিতে পারে আজ প্রত্যুষে ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে? এই 15 দিনে অন্তত বার চারেক দেখা হয়েছে রথিনের সঙ্গে কৃষ্ণর। শেষ দেখা বোধহয় সেই মার্কেটে। বিনাতাকে নিয়ে রথিন মার্কেটিংয়ে এসেছিল সেদিন সন্ধ্যায়। কিন্তু বিনাতা, এখন মনে পড়ছে কৃষ্ণর। মার্কেটে সেদিন দেখা হওয়ার দিন চারেক আগে বিনাতার সঙ্গে তার দেখা হয়েছিল সায়েন্স কলেজের ল্যাবরেটরিতে। সায়েন্স কলেজে ইদানিং প্রোডাক্টটা যেত না বিনাতা, তাই সেদিন দ্বীপ্রহরে বিনাতাকে সায়েন্স কলেজে দেখে ও একটু বিস্মিতই হয়েছিল। কি খবর বিনতা, হঠাৎ এখানে? একটা কথা ছিল কৃষ্ণ। একটা রিডিং নিচ্ছিল কৃষ্ণ। গ্র্যাজুয়েটেড বুড়োটার দিকে চোখ রেখেই বললে, কি কথা? বিনতার দিক থেকে কোনো সাড়া আসে না। রিডিংটা খাতায় টুকতে টুকতে আবার একটু পরে প্রশ্ন করে কৃষ্ণ, কি কথা বললে না? না থাক, চলি। বিনতা আর অতঃপর দাঁড়ায়নি। যেমন হঠাৎ এসেছিল তেমনি হঠাৎই চলে গিয়েছিল। তবে কি সেদিন, কৃষ্ণের মনে হয় ইতিমধ্যে যা তার অজান্তে ঘটে গিয়েছিল তার ও রথিনের মধ্যে সেই সম্পর্কেই বলতে এসেছিল, তাদের সম্পর্কের শেষ কথাটাই জানাতে এসেছিল বিনতা। তাই যদি হবে তো বলল না কেন? তাহলে আজ অন্তত এত বড় একটা বিস্ময়ের আঘাত তো তাকে পেতে হতো না। অন্যমনস্কভাবে সামনের ড্রয়ার ধরে টানতেই কৃষ্ণর চোখের দৃষ্টি স্থির হয়ে গেল। ঝকঝকে একটা পিস্তল আর তার লাইসেন্সটা। মাত্র দিন দুই আগে লাইসেন্সটা রিনিউ করে এনেছে। এখনো পিস্তলটা আলমারিতে তুলে রাখা হয়নি। ড্রয়ারের মধ্যেই যেমন রেখে দিয়েছিল তেমনিই পড়ে আছে। বছর আষ্টেক আগে ওই রথিনী এক প্রকার জোর করে লাইসেন্স করে ওই পিস্তলটা তাকে দিয়ে কেনায়। এক জোড়া একই মেকের পিস্তল। একটা কিনেছিল সে, অন্যটা রথিন। কোনো কাজে লাগেনি আজ পর্যন্ত। এমনিই পড়ে থাকে ড্রয়ারে বা আলমারির মধ্যে। আর কোনোদিন কোনো কাজে লাগবেও না। ভাবতে ভাবতে কি হলো, ড্রয়ার থেকে পিস্তলটা মুঠো করে তুলে নিল কৃষ্ণ। ম্যাগাজিন খালি, কোনো কার্তুজ নেই ভিতরে। বিনতা, বিনতা কেন বলল না? আর রথিন, তার এতকালের বন্ধু, সে যদি একবারও বলতো বিনতাকে তার চাই, সে সরে আসতো নিশ্চয়ই ওদের পথ থেকে। জোর করে মন্ত্রের জোরে বা আইনের বাঁধনে বেঁধে একটা দেহ অধিকার করা যেতে পারে, কিন্তু মনটা তো অধিকার করা যায় না কারোরই তেমন করে। মনের বাঁধন যদি বিনতার তার প্রতি শিথিলই হয়ে গিয়েছিল, তো সে বলল না কেন তাকে? তাছাড়া সারাও এসেছিল প্রথমে বিনতার দিক থেকে, তার দিক থেকে তো নয়। কৃষ্ণের মাসিমার দেওরের মেয়ে বিনতা। মাসিও আপন মাসি নয়, তার মা সুধাময়ীর মামাতো বোন। কিন্তু মামাতো পিস্তুত বোন হলেও সুধাময়ীর সঙ্গে অমিয়া মাসির যথেষ্ট হৃদ্যতা তো ছিলই, যাতায়াতও ছিল। সেই সূত্রেই একদিন অমিয়া মাসির ওখানে মায়ের অসুখের সংবাদ দিতে গিয়ে মাসি শ্যামবাজারের বাড়িতেই মাসি ওর সঙ্গে বিনতার পরিচয় করিয়ে দেন। বিনতার বাবা থাকতো কানপুরে। লখনৌ ইউনিভার্সিটি থেকে MA পাস করেছে সবে তখন বিনতা। ইতিমধ্যে হঠাৎ তার পিতৃবিয়োগ হওয়ায় কলকাতার জ্যাঠার ওখানে এসেছে সে আর তার ছোট বোন সুজাতা। ওদের মা অনেক আগে মারা গিয়েছিলেন। কৃষ্ণের মেশো কলকাতা ইউনিভার্সিটির একজন অধ্যাপক। তারই চেষ্টার পরে একটা লেকচারারের পদ বেসরকারি কলেজে পেয়ে যায় বিনতা পড়ে। তখনও কিন্তু চাকরি পায়নি বিনতা। পরের দিন এসেছিল মাসিমাকে দেখতে, সঙ্গে বিনতা। জানতো না কৃষ্ণ বিনতা এসেছে তাদের বাড়িতে। ডক্টরেটের ব্যাপার নিয়ে তখন সে খুব ব্যস্ত, বলতে গেলে প্রায় সবসময়ই। হঠাৎ একটা রেফারেন্স বইয়ের প্রয়োজন হওয়ায় কৃষ্ণ বইয়ের শেলফের দিকে যাবার জন্য ঘুরে দাঁড়াতেই চোখাচোখি হয়ে গেল বিনতার সঙ্গে। ইতিমধ্যে কখন বিনতা এসেছে ওই ঘরের মধ্যে জানতে পারেনি কৃষ্ণ। আপনি? মুগ্ধ কণ্ঠে বিনতা বললে, বাড়ির মধ্যে চমৎকার একটা ল্যাবরেটরি আর লাইব্রেরি গড়ে তুলেছেন।
কৃষ্ণ হাসল। জানেন, সায়েন্স আমার খুব প্রিয় ছিল। তবে পড়লেন না কেন সায়েন্স? কৃষ্ণ বললে। বাবা পড়তে দেননি। কেন? বাবার ধারণা ছিল সায়েন্স পড়লে মানুষের ভিতরকার সব রস শুকিয়ে যায়, সে হয়ে ওঠে কতকটা যান্ত্রিক। তাই বুঝি? হ্যাঁ, আর তাইতেই ইংরাজি নিয়ে আমাকে পড়াশোনা করতে হয়েছে। জানেন, জেঠির কাছেই শুনেছিলাম গতকাল আপনার কথা। আমার কথা? আমার কি কথা? বরাবর দারুণ ব্রিলিয়েন্ট রেজাল্ট আপনার। ডক্টরেটের জন্য রিসার্চ করছেন। বলতে বলতে হঠাৎ নজর পড়ে বিনতার একটা আলমারির মধ্যে দেশি বিদেশি নানা লেখকের সব গল্প উপন্যাস। আরে, আশ্চর্য! বিনতা অস্ফুট গলায় বললে। কি আশ্চর্য? সায়েন্সের পাশে সাহিত্য? সায়েন্সের সঙ্গে সাহিত্যের ঝগড়া আছে নাকি? সকৌতুকে বললে কৃষ্ণমিত্র। অদ্ভুত আলাপের এক সূত্রপাত। মৃদু হেসে সেদিন কৃষ্ণমৈত্রের কথার পিঠেই যেন আবার বলে উঠেছিল, তবে সময় পান আপনি অন্য কিছুতে সময় দেবার? কেন পাবো না? হালকা আলাপের সুরে বলেছিল কৃষ্ণ। যে কৃষ্ণ সাধারণত স্বল্পভাষী একান্তভাবেই, যে কৃষ্ণ কারো সঙ্গে মিশতেও পারত না, বিশেষ করে মেয়েদের সঙ্গে, সেই কৃষ্ণ বললে, কেন পাবো না? কি জানেন বিনতা দেবী, বিশেষ করে কেমিস্ট্রির অঙ্ক আর ফর্মুলাগুলো যখন মাথার মধ্যে ভারী হয়ে চেপে বসে, তখন বুঝতে পারি। কি বুঝতে পারেন? কেমন একটা ক্লান্তি যেন। আর তখনই ওই বইগুলো সামনে গিয়ে দাঁড়াই, এবং ওই বইগুলো যেন আমাকে একটা কি কি বলে ঠিক বোঝাবো আপনাকে জানি না। তারপরে একটু থেমে বলে, মনে হয় যেন ওই বইগুলো খোলা জানালা পথে এক ঝলক ঠান্ডা হাওয়া আমার ক্লান্তিকে এসে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। বলতে বলতে সলজ্জ মৃদু হাসি হাসল কৃষ্ণমৈত্র। তারপর হঠাৎই বললে, চলুন আমার শোয়ার ঘরে চলুন। এখানে এইসব অ্যাসিড অ্যালকালি নানাবিধ রসায়নের গন্ধে নিশ্চয়ই আপনার দম বন্ধ হয়ে আসছে। না না, একটুও না। সত্যি বলছেন? সত্যি। ওই আলাপের সূত্রপাত দুজনের মধ্যে। কোনো আয়োজন, কোনো প্রস্তুতি বা কোনো আগ্রহই ছিল না তার নিজের দিক থেকে, কিন্তু তবু সূত্রপাত হয়ে গেল। তারপর শুরু আসা আর যাওয়া। বিনতা প্রায়ই আসতো, বিশেষ করে ছুটির দিনটায় দ্বীপ্রহরে তার জেঠিকে, কৃষ্ণর অমিয়া মাসিকে সঙ্গে নিয়ে কৃষ্ণদের বাড়িতে, এবং জেঠিকে তার বোনের ঘরে পৌঁছে দিয়েই সোজা চলে যেত কৃষ্ণর ঘরে, তার ল্যাবরেটরিতে। কৃষ্ণ তো যায়নি বিনতার ওখানে, বিনতাই মধ্যে মধ্যে এসেছে, এবং বিনতার যে আসলে ভালো লাগে সেটা অনেকদিন পরে বুঝতে পেরেছিল কৃষ্ণ। এই যে আসুন, কৃষ্ণ বলতো। জবাবে বলতো বিনতা, বিরক্ত করতে এলাম আপনাকে। না না, বিরক্ত কি, বসুন না। না থাক, কাজ করছেন, বাধা দেব না। বাধা আবার কি, কাজ তো আছেই, বসুন। সত্যি, কাজ ছাড়াও যে মানুষের জীবন কোনো মুহূর্তে আছে তা যেন আপনি জানেনই না। বাবা বলতেন, মনকে চিন্তা শক্তিকে বিশ্রাম দিতে হয়। এমনি সব আলাপ, অকারণ অর্থহীন কথা, কথার পিঠে কথা না বললেই নয়, এমনি সব কথা। আর তারই মধ্য দিয়ে ক্রমশ দুজনের মধ্যে একটু একটু করে ঘনিষ্ঠতা গড়ে ওঠা। ওরা যেন জানতেই পারে না কি করে একে অন্যের কাছাকাছি এসে গিয়েছে, একে অন্যের অন্তরঙ্গ হয়ে উঠেছে, এবং জানতে পারে না কবে কখন একজন আরেকজনের কাছে আপনি দূরত্ব কাটিয়ে তুমি হয়ে উঠেছে। জীবনের বসন্তের সেই দিনগুলো, দিন, সপ্তাহ, মাস, বৎসর পার হয়ে গিয়েছে। অন্তরঙ্গতার পরিটি একদিন তার দলগুলো মেলে যেন সুন্দর একটি কমলের মতো ফুটে উঠেছে। অনুরাগ এনেছে ভালোবাসা, প্রেম, কতদিনকার কত কথা, টুকরো টুকরো হৃদ্যতার পরশ, মান অভিমানের খুনসুটি। মনের পাতায় গত 5 বৎসরের জমানো স্মৃতির পৃষ্ঠাগুলো যেন একের পর এক পাতা উল্টে উল্টে চলেছে। কৃষ্ণ আর বিনতা, সে সে সবই কি মিথ্যা, অভিনয় মাত্র? হ্যাঁ হ্যাঁ, অভিনয়, অভিনয়, মিথ্যা, মিথ্যা, মিথ্যা ছাড়া কি? মিথ্যাই তো, হাগাগোড়াই একটা অভিনয়। কিন্তু কি প্রয়োজন ছিল ওই মিথ্যা অভিনয়ের বিনতার? ওই নিষ্ঠুরতার তো কোনো প্রয়োজনই ছিল না। মনের মধ্যে তার প্রিয় নাটকের সেই কথাগুলো যে ভেসে ওঠে।
It is the cause. It is the cause, my soul. Let me not name it to you. You just stars. It is the cause. Yet I will not shed her blood, nor scar that whiter skin of hers than snow, and smooth as monumental alabaster. Yet she must die, else she will betray more men. কখন যে ইতিমধ্যে কৃষ্ণ হাতের মুঠিতে ধরা পিস্তলটা আরো জোরে চেপে ধরতেই খেয়াল হলো তার হাতের মুঠোর মধ্যে তখনও ধরা রয়েছে পিস্তলটা। ভারী নয়, ছোট মাজার পিস্তল। হাতের মুঠি খুলল, আবার মুঠি বন্ধ করলো কৃষ্ণ। পিস্তল। Yet she must die, must die. পাশের ঘরেই একটা ছোট কাগজের বাক্সের মধ্যে এক গাদা তাজা কার্তুজ আছে। একটা দুটো নয়, অনেক। পিস্তলের ম্যাগাজিনে মাত্র একসঙ্গে 6টি কার্তুজে ভরা যায়। ছি, এসব কি? কৃষ্ণ কি পাগল হয়ে গেল? না, আজ আর বিনতার কথা ভেবে কোনো লাভ নেই। ঘুমের মধ্যে কৃষ্ণমৈত্র এতদিন মাত্র একটা স্বপ্ন দেখছিল যেন। আজ সে স্বপ্নের অবসান হয়ে গিয়েছে, যেন হঠাৎ নিদ্রা ভঙ্গের সঙ্গে সঙ্গেই। বিনতা আজ অনেক দূরে। লেডিজ হোস্টেলেও সে আর নেই। চাকরি পাওয়ার পর গত 3 বৎসর সে সেখানেই ছিল, আজ সেখানেও নেই। আজ সে উইং কমান্ডার রথিন চৌধুরীর বিলাসবহুল বালিগঞ্জ সার্কুলার রোডের সুসজ্জিত ফ্ল্যাটে। এই মুহূর্তে হয়তো সে রথিনের কোলে মাথা দিয়ে তার মৃণালের মতো দু বাহু দিয়ে রথিনের গলাটা। না না, বিনতা নয়, বিনতা নয়। সে আজ রথিন চৌধুরীর স্ত্রী, পরস্ত্রী। বিনতা মল্লিক আজ পরস্ত্রী। আবার হাতের পিস্তলটার দিকে নজর পড়ল কৃষ্ণমৈত্রর। কি একটা দুর্বোধ্য জ্বালা, যেন একটা চাপা যন্ত্রণার মতো তার মস্তিষ্কে শিরায় শিরায় ছড়িয়ে যাচ্ছে। বাইরে শীতের সন্ধ্যা, রাত্রি আরো ঘন হয়েছে, কপালে জমে উঠেছে বিন্দু বিন্দু ঘাম। ঘরের আলোটা নিভিয়ে দিয়ে কৃষ্ণমৈত্র তার শয়ন ঘরে এসে ঢুকলো। আলো জ্বালালো সুইচ টিপে, এদিক ওদিক তাকালো। ওই আলমারিটার মধ্যেই তো কার্তুজ আছে। এগিয়ে গিয়ে আলমারির পাল্লাটা খুলে ফেললো চাবি দিয়ে। ড্রয়ারের মধ্যে কার্তুজের বাক্সটা। ড্রয়ার টানতেই চোখে পড়ল কতকগুলো কার্তুজ। বাক্সটা খুলে তুলে নিল, তারপর ম্যাগাজিনে ভরল। সেফটি ক্যাচটা টেনে দিল। হাতে কৃষ্ণমৈত্রর গুলি ভর্তি পিস্তল। না বিনতা, না রথিন, তোমাদের তোমাদের মুখের হাসি আমি মুছে দেব। সি মাস্ট ডাই, ইয়েট সি মাস্ট ডাই। কথাটা মনে হওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত বেশভূষা করে নিল কৃষ্ণমৈত্র। দামি সার্জের স্যুটটা পরল, যেটা মাত্র গত বৎসরেই বিনতা তাকে একটা বড় দোকান একদিন টেনে নিয়ে অর্ডার দিয়ে তৈরি করে দিয়েছিল। তৈরি হওয়ার পর থেকে ওটা আলমারির মধ্যে হ্যাঙ্গারেই ঝুলছিল। গলায় টাই বাঁধল, স্যুট পরল, তারপর পকেটে ঢুকিয়ে নিল গুলি ভর্তি পিস্তলটা। সাধুকে ডেকে বলল, সদর দরজাটা বন্ধ করে দিতে। গাড়িটা সদরেই পার্ক করা ছিল। গাড়িতে উঠে স্টার্ট দিয়ে চলে গেল। গ্র্যান্ডের নিচের ব্যানকোয়েট হল ঘরে রথিন চৌধুরী পার্টির ব্যবস্থা করেছিল। বেশিরভাগই আর্মির বন্ধুরা। খুব বেশি লোকের ভিড় নয়। আর্মির বন্ধুরা ছাড়া কিছু ঘনিষ্ঠ পরিচিত জনেরাও এসেছিল। বেশিরভাগই তারা সমাজের অভিজাত অবস্থাপন্ন ঘরের, রথিন চৌধুরীর সমপর্যায়ের লোক। পার্টি মানে বুফে ডিনার আর ঢালুয়া ড্রিঙ্কস। রথিনের ওইসব আর্মি অফিসার বন্ধু ও আত্মীয়দের সঙ্গে কৃষ্ণমৈত্রের পরিচয় ছিল না। তবু হলের মধ্যে ঢুকে চারিদিকে একবার তাকালো কৃষ্ণমৈত্র। না, কাউকেই সে চেনে না। বিনতার আত্মীয়দেরও তো কাউকে তার চোখে পড়ছে না। তবে কি বিনতা তাদের ডাকেনি? কিন্তু কেন? লজ্জায় কি? কিন্তু বিনতার কি এখনো সেই বস্তুটি আছে? আরে এই যে কৃষ্ণ, আয় আয়। রথিনেরই চোখে পড়েছিল সর্বপ্রথম বোধহয় ঘরের মধ্যে ঢুকতেই কৃষ্ণমৈত্রের দিকে। সে হাতে গ্লাস নিয়ে এগিয়ে এলো। সঙ্গে সঙ্গে কৃষ্ণমৈত্রের নজরে পড়ল দামি ব্রোকেডের শাড়ি পরিহিতা বিনতার দিকে। বিনতা এমনিতেই সুন্দরী। যেমন স্বর্ণচাপার মতো গাত্রবর্ণ, তেমনি মুখ, চোখ, নাক। বোধহয় হীরার একটা জড়োয়া সেট পড়েছে। ছোট বড় হীরকখণ্ডগুলি উজ্জ্বল বৈদ্যুতিক আলো ঝিলিক দিয়ে উঠছে থেকে থেকে। বিনতা কিন্তু এগিয়ে এলো না রথিনের সঙ্গে সঙ্গে। আয়, কি খাবি বল, তোর তো আবার এসব চলে না।
রথিন বললে। তারপরেই হলে অন্য প্রান্তে দণ্ডায়মান বিনতার দিকে তাকিয়ে বললে অনুচ্চ কণ্ঠে, বিন, এই যে দেখো কৃষ্ণ এসেছে। বিনত নয়, বিন, আদরের সম্বোধন। কৃষ্ণ আবার তাকালো বিনতার দিকে। তার গলায় হাড়ের হীরকখণ্ডগুলো ঝিলিক দিচ্ছে। বিনতা এবারে এগিয়ে আসে। বিনতা এগিয়ে আসছে। কৃষ্ণার ডান হাতটা ততক্ষণে তার প্যান্টের পকেটে চলে গিয়েছে। গুলিভরা পিস্তলটা সে শক্ত মুঠিতে চেপে ধরে। সি মাস্ট ডাই, সি মাস্ট ডাই। হলের অন্য প্রান্ত থেকে ওই সময় কে যেন রথিনের নাম ধরে ডাকলো। রথিন বিনতার দিকে তাকিয়ে বললে, বিন, কৃষ্ণর কাছে তুমি থাকো, আমি আসছি। রথিন চলে গেল। একেবারে মুখোমুখি দাঁড়িয়ে বিনতা আর কৃষ্ণ মৈত্র। কয়েকটা স্তব্ধ মুহূর্ত, তারপর বিনতা ডাকল, কৃষ্ণ। বাহ, সত্যিই তোমাকে চমৎকার দেখাচ্ছে আজ বিনতা, কৃষ্ণ বললে। কৃষ্ণ, কিন্তু আরো ভালো লাগতো যদি ওই হীরের হাড়ের একটা লকেট থাকতো, মধ্যিখানে একটা লাল রুবি। কৃষ্ণ, আমাকে তুমি ক্ষমা করতে পারবে কিনা জানি না, কিন্তু ক্ষমা। অস্পষ্ট একটা স্বর কোনো মতে কৃষ্ণর কণ্ঠ হতে বার হয়ে আসে। হ্যাঁ, ক্ষমা। শুধু রথিনেরই দোষ নয়, আমাদের দুজনার। কি যে বলো, এর মধ্যে আবার ক্ষমার ব্যাপার কোথা থেকে আসছে? বললে বটে কথাটা কৃষ্ণ, কিন্তু তার সমস্ত শরীরের শিরা উপশিরা দিয়ে তখন যেন একটা তপ্ত লাফার স্রোত বয়ে আসছে। মুষ্টিবদ্ধ পিস্তল সমেত হাতটা কাঁপছে প্যান্টের পকেটের মধ্যে। হাতের পাতাটা ঘেমে উঠেছে। তুমি নিশ্চয়ই আজকে সাজগোজ করার পর আয়নায় নিজেকে দেখেছিলে বিনতা, কৃষ্ণ মৈত্র বললে। মানাতো না, আমার বকুল বাগানের ওই ছোট্ট ঘরে তোমাকে মানাতো না। তুমিও দুদিনেই হাঁপিয়ে উঠতে। কৃষ্ণ, একটা চাপা আর্ত চিৎকার যেন বের হয়ে এলো বিনতার কণ্ঠ থেকে। কৃষ্ণ মৈত্র তখন যেন হিংস্র, নিষ্ঠুর হয়ে উঠেছে। সে বলে চলে, মানিয়েছে, সত্যিই কিন্তু তোমাকে চমৎকার মানিয়েছে বিনত চৌধুরী। আই মিন মিসেস চৌধুরী। আই মাস্ট অ্যাডমিট। বিনতা তখন চেয়ে আছে কৃষ্ণ মৈত্রের মুখের দিকে। তুমি? বিনতার প্রশ্নে তার মুখের দিকে তাকিয়ে কৃষ্ণ মৈত্র বললে, কি আমি? তুমি সত্যি সত্যি আসবে ভাবতে পারিনি। কেন ভাবতে পারোনি মিসেস চৌধুরী? মনে করো যা অতীতে গত 5 বছর ধরে হয়েছে সেটা একটা খেলা, অভিনয়। অভিনয় মাত্র। অভিনয় শেষ হয়েছে, কার্টেন পড়ে গিয়েছে। গ্রিন রুমে এখন তুমি বিনতা চৌধুরী, মিসেস বিনতা চৌধুরী, আর আমি অডিটোরিয়ামের একজন দর্শক মাত্র, কৃষ্ণ মৈত্র। এক পাশে দাঁড়িয়ে আছি। স্বপ্ন দেখছে না তো কৃষ্ণ মৈত্র? এও কি সম্ভব? তার সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে ওই নারী, মিসেস বিনত চৌধুরীর চোখে জল। হ্যাঁ, জল চিকচিক করছে, স্পষ্ট বোঝা যাচ্ছে জল। অভিনয় নয় তো? না না মিসেস চৌধুরী, কোনো দুঃখ রেখো না মনে। যা ঘটবার তাই ঘটেছে, যা ঘটতে পারত, ঘটা সম্ভব ছিল তাই ঘটেছে। নাথিং মোর, নাথিং লস। কিন্তু রথিন কোথায় গেল? এবার আমি যাব। যাবে? বা, যেতে হবে না। এখানে সারাটা রাতি থাকবো নাকি? আচ্ছা চলি, গুড নাইট। কথাগুলো বলেই আর দাঁড়ালো না কৃষ্ণ মৈত্র। বের হয়ে এলো উৎসব মুখরিত হলঘর থেকে। করিডোর দিয়ে সোজা হেঁটে এসে রাস্তায় নামলো। রাস্তার ওপরে গাড়িটা পার্ক করা আছে। সে রাত্রে কিন্তু বাড়িতে ফেরেনি কৃষ্ণ মৈত্র। সোজা গিয়েছিল মিলনী ক্লাবে, বালিগঞ্জ সার্কুলার রোডে। ক্লাবে তার যাতায়াত ছিল মধ্যে মধ্যে। কচ্ছিৎ কখনো যেত, কিন্তু কখনো ড্রিঙ্ক করেনি। সে রাত্রে বারে গিয়ে সোজা যে উর্দি পরা লোকটি ক্লাবের বারে ড্রিঙ্ক পরিবেশন করে তাকে বললে, এক পেগ হুইস্কি দাও তো। লোকটিও একটু বিস্মিত হয়, কারণ কৃষ্ণকে সে কখনো ড্রিঙ্ক করতে দেখেনি। কিন্তু তার কাজ, যে চাইবে মূল্যের পরিবর্তে তাকেই ড্রিঙ্ক পরিবেশন করা। সে একবার মাত্র কৃষ্ণ মৈত্রের দিকে তাকিয়ে গ্লাসে এক পেগ হুইস্কি ঢালতে থাকে। এক পেগ হতেই সে বোতলটা সরাচ্ছিল, কিন্তু কৃষ্ণ মৈত্র বললে, না না, দাও, আরো দাও। লোকটির নির্দেশ মতো হুইস্কি ঢেলে দিয়ে শুধালো, জল না সোডা? জল, ঠান্ডা জল দাও। বরফ দেব? দাও।
গ্লাস হাতে কৃষ্ণ এক কোণে আলো আঁধারির মধ্যে একটা সোফায় এসে বসল। তারপর গ্লাসে চুমুক দিল। ওই প্রথম কৃষ্ণ মৈত্রের ড্রিঙ্কে হাতে খড়ি। হুইস্কির সঙ্গে ওর ওই প্রথম পরিচয়। ড্রিঙ্কের পরে উঠে দাঁড়াতে পারেনি সে রাত্রে কৃষ্ণমৈত্র। সোফাটার উপরেই এলিয়ে পড়েছিল। ভোর রাত্রের দিকে একজন ওয়েটার এসে তাকে ডেকে তোলে। সব সব উঠিয়ে, রাত তো শেষ হয়ে গিয়েছে, বাড়ি যাবেন না? চোখ মেলল কৃষ্ণমৈত্র। ক্লাব ঘর একেবারে ফাঁকা। সামনে দাঁড়িয়ে ওয়েটারটা। কৃষ্ণমৈত্র জানত না পরের দিনে সকালের ফ্লাইটে বিনতাকে নিয়ে রথিন চৌধুরী দিল্লি চলে গিয়েছিল। তার ছুটি আগের দিনেই শেষ হয়ে গিয়েছিল। কৃষ্ণমৈত্র বাড়িতে ফিরে এলো। গত রাত্রে অতিরিক্ত মদ্যপানের জন্য মাথাটা তখনও যেন লোহার মতো ভারী হয়ে আছে। বাথরুমে ঢুকে অনেকক্ষণ ধরে স্নান করল। ভিজে টাওয়েলটা দিয়ে মাথা মুছতে মুছতে বাথরুম থেকে বের হয়ে ঘরে এসে পা দিতেই থমকে দাঁড়ালো। এক পাশে তার গত রাত্রে ব্যবহৃত প্যান্টটা পরে আছে শয্যার উপর। তার পাশে কোটটাও একটা হ্যাঙ্গারে, আর সাধুচরণ প্রস্তর মূর্তির মতো দাঁড়িয়ে আছে। তার হাতে চকচকে মাজার পিস্তলটা। চকিতে যেন মনে পড়ে গেল কৃষ্ণমৈত্রের গত রাতের সব কথা। প্রতিহিংসা পরায়ণ লঘুরাহত একটা বন্য জন্তুর মতো কাল সে ছুটে গিয়েছিল রথিন আর বিনতার ম্যারেজ পার্টিতে, এই লোডেড পিস্তলটা পকেটে নিয়ে। চিৎকার করে উঠল কৃষ্ণমৈত্র, এই রাখ, রাখ ওটা, রাখ ওটা। সবাই পিস্তলটা খাটের উপর নামিয়ে রেখে সাধুচরণ ঘর থেকে বের হয়ে গেল। কি হয়েছিল তার গত রাত্রে? সে না একজন শিক্ষিত ভদ্রলোক, ভদ্র সমাজের মানুষ। বিনতা তাকে প্রতারিত করেছে বলে তাকে খুন করতে সে ছুটে গিয়েছিল গুলি ভরা পিস্তল নিয়ে। কিন্তু এই চিন্তাটা আসলে একটা জঘন্য কুৎসিত লালসা ছাড়া তো আর কিছুই নয়। সারাটা দিন বাড়ি থেকেই বেরোলো না কৃষ্ণমৈত্র। বিনতার কথা, কেবল বিনতার কথাই মনের মধ্যে ভিড় করে আসতে চায়। কেমন করে ভুলবে সে বিনতাকে? তার অস্থি মজ্জা রক্তের সঙ্গে যে মিশে গিয়েছিল, এমন করে বিনতা আজ যেন সেটা সে নতুন করে উপলব্ধি করে, আর দুঃসহ একটা যন্ত্রণায় ভিতরটা তার কেবল মোচড় দিয়ে উঠতে থাকে। সারাটা দিন ঘরের মধ্যে কাটিয়ে আবার সেদিন সন্ধ্যায় গাড়ি নিয়ে চলে গেল মিলনী ক্লাবে। আকণ্ঠ মদ্যপান করল, কিন্তু আগের রাত্রের মতো বেহুশ হলো না। টলতে টলতে একসময় বার থেকে বের হয়ে এসে গাড়িতে উঠে বসল। কিভাবে যে সে রাত্রে ড্রাইভ করে বাড়ি ফিরে এসেছিল নিজেও তা সে জানে না। সব যেন ভুলে গিয়েছে কৃষ্ণমৈত্র। তার সায়েন্স কলেজ, তার গবেষণা। সারাটা দিন বাড়িতে শোবার ঘরে পড়ে থাকে। সন্ধ্যা হলেই ছোটে মিলনী ক্লাবে ড্রিঙ্ক করতে। ওইভাবেই হয়তো ধীরে ধীরে কৃষ্ণমৈত্র একদিন হারিয়ে যেত। কিন্তু তাকে হারিয়ে যেতে দিল না সুনন্দা। 4 দিন পর পর সে সায়েন্স কলেজে যায়নি। শেষ দেখা হয়েছিল সুনন্দার সঙ্গে যে কৃষ্ণমৈত্রের, সে অন্য মানুষ। সুনন্দাই একদিন দ্বীপ্রহরে এসে হাজির হলো কৃষ্ণমৈত্রের গৃহে। সোফায় বসে একটা সিগারেট ধরিয়ে টানছিল কৃষ্ণ। বাইরে থেকে মৃদু মেয়েলি গলা ভেসে এলো, ভিতরে আসতে পারি ডক্টর মৈত্র? কে? চমকে ওঠে কৃষ্ণমৈত্র। আমি সুনন্দা। সুনন্দা? সুনন্দা তার বাড়িতে? বিস্ময়ের যেন অবধি থাকে না কৃষ্ণমৈত্রের। আবার সুনন্দার গলা শোনা গেল, ভিতরে আসবো? এসো। সুনন্দা এসে ঘরে ঢুকল। কি খবর তুমি? কতদিন থেকে আপনি যাচ্ছেন না সায়েন্স কলেজে? কি হয়েছে আপনার? দেখে মনে হচ্ছে আপনি যেন বেশ অসুস্থ। বসো সুনন্দা। সুনন্দা যেন অত্যন্ত সংকোচের সঙ্গেই সামনের সোফাটায় বসল, কিন্তু মুখ তুলে তাকাতে পারে না সুনন্দা। যেন তার কেবলই মনে হচ্ছে, ছি ছি, কি ভাবছেন ডক্টর মৈত্র? কেন সে মুহূর্তে এখানে আসতে গেল? কৃষ্ণমৈত্র নিঃশব্দে তাকিয়ে থাকে তার সামনে উপবিষ্ট অবনতমুখী কালো মেয়েটির দিকে। ভাঙা খোঁপাটা কাঁধের উপর এলিয়ে পড়েছে। তার কাছাকাছি এর আগেও অনেকবার তো এসেছে সুনন্দা, ওই নিঃশব্দচারিণী কালো মেয়েটি। কিন্তু এমন করে ইতিপূর্বে কখনো যেন আর কৃষ্ণমৈত্র ওকে তাকিয়ে দেখেনি। কেমন যেন মায়া হয় কৃষ্ণমৈত্রের। আস্তে আস্তে বলে কৃষ্ণমৈত্র,
আর সায়েন্স কলেজে আমি যাব না সুনন্দা। সুনন্দা মুখ তুলল, চোখে পরম বিস্ময়। বললে, আর যাবেন না? না। তাহলে আপনার গবেষণা, যেটা নিয়ে গত 1 বছরেরও বেশি? গবেষণা নয় সুনন্দা। তবে গবেষণা করে এদেশে টাকা আসে না। করলাম তো গবেষণা, জীবনের অনেকগুলো অমূল্য বৎসরই হতে চলে গেছে। আমি চাকরি নিয়েছি। চাকরি? আপনি? হ্যাঁ, মস্ত মোটা মাইনের চাকরি। একটা বিলেতি ঔষধের ফার্ম অনেকদিন থেকেই আমাকে মোটা অফার দিয়ে সাদাসাদি করছিল। আজই তাদের চিঠি দিয়ে দিয়েছি। তাদের প্রস্তাবে আমি রাজি। আপাতত 3,000 করে দেবে, ফ্ল্যাট, গাড়ি। কেমন যেন একটা অবিশ্বাসের দৃষ্টি নিয়ে সুনন্দা তাকিয়ে থাকে কৃষ্ণ মৈত্রের মুখের দিকে। জ্ঞান তপস্বী, নিরহংকার, কাজ পাগল মানুষটা কি রাতারাতি বদলে গেল? আর গেলই যদি, তো কেমন করে গেল? এও কি সম্ভব? ভালো কথা। তুমি চাকরি করবে সুনন্দা? চাকরি? হ্যাঁ, তাহলে আমার সহকারী হিসাবে ওই ফার্মে তোমাকে নিতে পারি। না। করবে না? চাকরি তুমি করবে না? না। কিন্তু কি হবে ওই গবেষণা নিয়ে থেকে তোমার? ওই এমনি নেশা যে এক ধাপ থেকে অন্য ধাপে কেবল তুমি পা ফেলে ফেলেই চলবে। তারপর একদিন দেখবে সব তুমি হারিয়ে বসে আছো। কিছু, কিছুই তোমার নেই। কিছুই তুমি পাওনি। তোমার চারপাশে কেবল একটা বিরাট শূন্যতা। শূন্যতায় ভরা জীবন যে কি দুঃসহ, তা হয়তো তুমি জানো না সুনন্দা। কিন্তু আপনি চলে গেলে আমার গবেষণার কি হবে? ডক্টর লাহিড়িকে আমি বলে দেব। তার? না। কি না? আপনার কাছে ছাড়া আর কারো অধীনেই আমি গবেষণা করব না। পারবো না। পারবো না করতে। বলতে বলতে সুনন্দার গলাটা যেন ভেঙে এলো। কৃষ্ণমিত্রের মনে হলো ওর কালো চোখের কোল দুটিও বুঝি ছলছল করছে। কেমন যেন একটু বিস্ময় নিয়েই তাকিয়ে থাকে কৃষ্ণমিত্র সুনন্দার দিকে, কালো মেয়েটির দিকে। সুনন্দা, বলুন। তাহলে তুমি চলো আমার সঙ্গে। কোথায়? বোম্বাই। সমীকে না হয় আমি বলবো। আমার সহকারী হয়েই তুমি তোমার রিসার্চটা চালিয়ে যাও। সুনন্দা মাথা নিচু করে নিঃশব্দে বসে রইল। তারপর মৃদু কণ্ঠে বললে, আপনি যখন বলছেন তাই হবে। সুনন্দা ভুলে যায় একটু আগেই বলেছিল না। অতঃপর কয়েকদিনের মধ্যেই অ্যাডভাইসার কেমিস্ট হয়ে গেল বটে কৃষ্ণমৈত্র বোম্বাইয়ের একটা বড় ঔষধ কোম্পানিতে। কিন্তু বৎসর খানেকের বেশি থাকতে পারল না। আবার কলকাতাতেই ফিরে এলো সায়েন্স কলেজে প্রফেসরি নিয়ে। একটা বৎসর 1-8টা দিন নয়, অনেকগুলো দিন, সপ্তাহ, মাস। আর সেই সময়ের মধ্যে ধীরে ধীরে সুনন্দা কখন যে গভীরভাবে ভালোবেসে ফেলেছে ডক্টর কৃষ্ণ মৈত্রকে, সেটা সে জানতেও পারেনি। আর কৃষ্ণ মৈত্র, সেও দূরে থাকতে পারেনি। অমন মমতা, অমন ভালোবাসার কাছে হার না মেনে পারেনি। দুজনে শহরের 2 জায়গায় থাকতো, কিন্তু দেখা হতো নিত্য কৃষ্ণ মৈত্রের রেসিডেন্সিয়াল কোয়ার্টার ফ্যাক্টরির কম্পাউন্ডের মধ্যেই। আর সুনন্দা থাকতো আধেরিতে, একজন মহারাষ্ট্রীয় ভদ্রমহিলার গৃহে পেইং গেস্ট হয়ে। সায়েন্স কলেজের চাকরি ছেড়ে দিয়ে যেমন অকস্মাৎ একদিন কৃষ্ণ মৈত্র বোম্বাই চলে গিয়েছিল, তেমনি অকস্মাৎই আবার একদিন বোম্বাই চাকরি ছেড়ে দিয়েছিল কৃষ্ণ মৈত্র। বোম্বাই চাকরি ছেড়ে দেওয়ার ব্যাপারটা জানতো না প্রথমে সুনন্দা, জানতে পারেনি। ল্যাবরেটরি থেকে দুজনে একসঙ্গেই বেরোতো। তারপর কৃষ্ণ মৈত্র তার গাড়িতে করে সুনন্দাকে নিত্য আধেরিতে পৌঁছে দিয়ে আসত। সেদিন কাজ শেষ করে সুনন্দাকে পৌঁছতে যখন চলেছে, গাড়িতে বসে এই কথাটা প্রকাশ করলো কৃষ্ণ মৈত্র। বললে, সুনন্দা, আজ আমি চাকরিতে রেজিগনেশন দিয়েছি। রেজিগনেশন? সে কি? হ্যাঁ। কিন্তু কেন? এখানে আর ভালো লাগছে না। তবে কলকাতায় ফিরে যাচ্ছি। বেশ হবে, ভালো হবে। সুনন্দা উৎফুল্ল হয়ে ওঠে। তারপর একটু যেন অভিমান ভরা গলায় বলে, তোমার কিন্তু আমাকে জানানো উচিত ছিল, তাহলে আমিও রেজিগনেশনটা পাঠিয়ে দিতে পারতাম। গাড়ি ড্রাইভ করতে করতে শান্ত গলায় কৃষ্ণমিত্র বললে,
তাতে কি, কাল পাঠিয়ে দিও চিঠিটা। দেব। তাহলে আমরা কবে যাচ্ছি কলকাতায়? কালই টিকিটের জন্য ইন্ডিয়ান এয়ারলাইন্সের অফিসে লোক পাঠাবো। মিসেস মেটাকে আমাকে তাহলে জানিয়ে দিতে হবে, সুনন্দা বলল। আজই জানিয়ে দেবো। আর শোনো, তোমার যদি কিছু কেনাকাটার থাকে কাল না হয় লাঞ্চের পর বেরোনো যাবে। তোমার রেজিগনেশনটা ওরা অ্যাকসেপ্ট করেছে? সুনন্দা জিজ্ঞেস করলো। করেনি এখনো, তবে আমি যে আর কাজ করবো না সেটা স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছি। আনন্দে সেদিন সত্যিই সুনন্দা যেন অধীর হয়ে উঠেছিল। কিন্তু বেচারি জানতো না, স্বপ্নেও ভাবতে পারেনি বোম্বাই শহর ত্যাগের 8 মাস মাত্র পরেই তার হৃদয়ের আনন্দের দীপশিখাটি অকস্মাৎ একটা হাওয়ার ঝাপটায় নিভে যাবে। কলকাতায় আবার 1 বছর পরে ফিরে এলো কৃষ্ণমৈত্র আর সুনন্দা। ডক্টর কৃষ্ণমৈত্র আবার ফিরে আসায় সায়েন্স কলেজ সাদরই তাকে গ্রহণ করলো। সুনন্দাও তার রিসার্চ আবার শুরু করে দিল। এবং কলকাতায় ফিরে আসবার মাস 4 পরে একটা টেলিগ্রাম পেল কৃষ্ণ। তার মা কাশিতে অত্যন্ত অসুস্থ। কৃষ্ণ ছুটে গেল কাশিতে, এবং যেদিন কাশি গিয়ে পৌঁছালো তার পরের দিন মা সুধাময়ী মারা গেল। সুনন্দাকে পত্র দিয়ে জানালো সংবাদটা কৃষ্ণমৈত্র, এবং এও লিখল মার পারলৌকিক ক্রিয়াদি সে কাশিতেই সম্পন্ন করবে। সুনন্দা চিঠিটা পেয়ে কাশি চলে গেল। ওই ঘটনার মাস 2 বাদে একদিন দুপুরে কৃষ্ণ শয়নকক্ষে বসে কৃষ্ণ আর সুনন্দা গল্প করছে। ওই সময় ঘরে টেলিফোনটা বেজে উঠল। সুনন্দায় গিয়ে ফোন ধরল। হ্যালো। অন্য প্রান্ত থেকে এক অপরিচিত নারী কণ্ঠ ভেসে এলো। ডক্টর মৈত্র আছেন? আছেন, আপনি কে? বলুন বিনতা। ডাকুন তাকে ফোনে। বিনতা? এতদিন পরে আবার বিনতা কেন? ধক করে উঠেছিল যেন অজ্ঞাত কি আশঙ্কায় সুনন্দার বুকের মধ্যে সেদিন। কৃষ্ণ সুধায়। কে সুনন্দা? বিনতা, মৃদু কণ্ঠে সুনন্দা বললে। বিনতা? ও কি কলকাতায় এসেছে নাকি? তাই তো মনে হচ্ছে, তোমাকে ডাকছেন। কৃষ্ণ একটু যেন ইতস্তত করে সুনন্দার মুখের দিকে একবার তাকিয়ে তারপর উঠে এসে ফোনটা ধরল। কৃষ্ণ কথা বলছি। আমি বিনতা, বালিগঞ্জ সার্কুলার রোড থেকে বলছি। রথিন কোথায়? সে দিল্লিতে। আজ একবার সন্ধ্যার দিকে আসবে কৃষ্ণ? সন্ধ্যায়? হ্যাঁ, এসো কিন্তু লক্ষ্মীটি। কৃষ্ণমৈত্র চুপ করে থাকে। কি হলো, জবাব দিচ্ছ না যে? বিনতা অপর প্রান্ত থেকে আবার বলে। আসবে তো? দেখি। দেখি নয়, আসতেই হবে। না এলে যেন আমি তোমার ওখানে গিয়ে হাজির হব। শোনো, আমি দিল্লি থেকে চলে এসেছি। একেবারে। চলে এসেছো? একেবারে? মানে? মানে আর সেখানে ফিরে যাব না কোনোদিনই। কি ব্যাপার বলো তো? রথিনের সঙ্গে কোনো গোলমাল হয়েছে নাকি? সব কথা তোমাকে বলে বলি তো ডাকছি। আসবে তো? ঠিক আছে, যাবোক্ষণ। কৃষ্ণ ফোনে রিসিভারটা নামিয়ে রাখলো। সুনন্দার দিকে তাকালো। সুনন্দা নিঃশব্দে তাকিয়েছে কৃষ্ণের মুখের দিকে তখন। কি করি বলো তো সুনন্দা? কিসের কি? সুনন্দা সুধায়। বিনতাদের যেতে বলল তার ওখানে। কেন যেতে বলেছেন কিছু বলল না? না, তবে মনে হলো একটা কিছু ঘটেছে। কারণ একা চলে এসেছে দিল্লি থেকে, রথিন আসেনি। তাই ভাবছি কি যাওয়া কি উচিত হবে। কথাটা বলে যেন সুনন্দারই অনুমতির প্রত্যাশায় তাকিয়েছিল ওর মুখের দিকে কৃষ্ণমৈত্র। কয়েক মাস পরে সুনন্দার মনে হয়েছিল সেদিন যদি সে কৃষ্ণকে বিনতার ওখানে যাবার অনুমতি না দিত তবে হয়তো পরবর্তী বিপর্যয়টা ঘটত না, এবং রথিনের হত্যার অপরাধে অভিযুক্ত হয়ে কৃষ্ণমৈত্রকে গিয়ে আদালতে আসামির কাঠগড়ায় গিয়েও হয়তো দাঁড়াতে হতো না। কিন্তু মানুষের সকল ইচ্ছা ও অনিচ্ছার বাইরে নিয়তি বলে যে একটা বস্তু আছে, সেই অন্ধ নির্মম নিয়তি যে সেদিন বিনতার মুখ দিয়ে তার ডাক পাঠিয়েছিল। কৃষ্ণমৈত্রকে সুনন্দা কেমন করে তা বোঝাবে? এই সে সহজ গলাতেই বলেছিল, যাবে ওই কি, নিশ্চয়ই যাবে, উনি ডাকছেন। তাছাড়া কি?
এককালে তোমাদের অত পরিচয়। সুনন্দা, বলো, তোমার মনের মধ্যে যদি কোনো দ্বিধা থাকে তো সেখানে আমি যাব না। ছি, তা কি হয়? যাবে বই কি, সুনন্দা বলেছিল। কিন্তু কৃষ্ণমৈত্রের মনের মধ্যেও যে একটা দ্বিধা জেগেছে, সেইটাই যেন ওই ছোট্ট কিন্তুর মধ্যে দিয়ে প্রকাশ পায়। হঠাৎ সুনন্দা হেসে ফেলে। হাসছো যে? কৃষ্ণ বললে। তোমার কি আমার জন্য ভয় করছে? সহাস্যে যেন কিছুটা কৌতুকের সঙ্গেই বলে সুনন্দা কথাটা। না না, না না, তবে কি জানো? শেষ করতে দিল না সুনন্দা কৃষ্ণকে কথাটা। বললে, আমার কোনো ভয় নেই যেন। এত মনের জোর তোমার সুনন্দা? জোরের ভিতটা সুদৃঢ় হলে জোর যে সেখান থেকেই আসে। তুমি কোনো কিন্তু বা সংকোচ করো না। যাও। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।